নমস্কার আমার সকল প্রিয় দর্শক বন্ধুরা, চলে আসলাম তোমাদের কাছে দুর্দান্ত দুটো ঘটনা নিয়ে। প্রত্যেককে বলবো তাড়াতাড়ি একটা করে লাইক করে দাও। যারা এখনো পর্যন্ত ভালোবেসে চ্যানেলটা সাবস্ক্রাইব করনি অবশ্যই করে পাশে থেকো। তাহলে চলো আজকে সোজা যাব ঘটনায়। আজকে প্রথম আমাদের যে বোন ঘটনাটা শেয়ার করে, বোনের নাম হচ্ছে কাজল। বোন বলে, দিদি ভাই আমি কিন্তু একজন বাঙালি ঘরের মেয়ে, কিন্তু আমার ছোটবেলা থেকে আমার জন্মস্থান ছিল উড়িষ্যা। আমি উড়িষ্যায় আমার যে মামার বাড়ি ওখানেই আমি মানুষ হয়েছি। তো আমরা যেহেতু বাঙালি, আর উড়িষ্যায় আমাদের আশেপাশে যে প্রতিবেশী ছিল তারা প্রায় ওখানে ছিল, সব ঘরগুলোই মানে উড়িয়া। তো আমি আজকে ঘটনাটা তোমাকে শেয়ার করছি আমার মতো করে, তুমি তোমার মতো করে গুছিয়ে নিয়ে ঘটনাটা শেয়ার করো। আমাদের বোনের নাম হচ্ছে কাজল। বোন বলে, দিদি ভাই আমাদের গ্রামটা হচ্ছে ঠিক উড়িষ্যা, মানে মামার বাড়ি যেখানে, উড়িষ্যা ডিস্ট্রিক্ট কান্দাপাড়া, গ্রাম হচ্ছে বাহামান্ডা। ঠিক আছে, বাহামান্ডা গ্রাম। এবার চলো ঘটনাটা বলি। এখানে বোনের ঘটনাটা বোন যে শেয়ার করেছে এই ঘটনাটা, তো ঘটনাটা আমি জাস্ট স্ক্রিনশট তুলে রেখেছি, কারণ জায়গাগুলোর নাম আমি ভুলে যাই, আমার মাথায় থাকে না, তো তার জন্য। এবার চলো, আমাদের বোন বলে, দিদি ভাই এই ঘটনাটা এতটাই মর্মান্তিক, এতটাই ভয়ঙ্কর, আজকের ঘটনাটা না সবাই শুনতে পারবে না। কারণ ঘটনাটা যখন আমাকে বোন পাঠায়, আমি যখন ঘটনাটা রিড করছি, সত্যি কথা বলতে মানে শেষের দিকে গিয়ে ঘটনাটা এমন একটা জায়গায় মন নিয়ে নেবে, সেটা না জাস্ট নেবার মতো না, ওটা নিতে পারবে না। তাহলে চলো আর কথা বলবো না। আমাদের বোনের নাম হচ্ছে কাজল। বোন উড়িষ্যা থেকে পাঠায় ঘটনাটা। বোন বলে, দিদি ভাই আমি ছোট থেকে মামার বাড়িতে মানুষ হই। আমার দিদা একটা ঘটনা আমাকে বলেছিল। ঘটনাটা ঘটেছিল আজ থেকে 52 বছর আগে। আমাদের কাজল বলে, দিদি ভাই জানো, আমার দিদা একদিন বলে যে আমাদের যে পাড়ায় থাকতাম উড়িষ্যায়, ঠিক পাশেই একটি বাড়িতে দাদু দিদা ছিল। প্রতিবেশী তাকে আমাদের কাজল দাদু দিদা বলতো। এবার নিজের দিদা কাজলের বলে, এই যে যাকে দাদু দিদা বলছিস, এদের জীবনে একটা ভৌতিক ঘটনা ঘটে গেছে। আর এই ঘটনাটা কাজল আমাকে বলেছে, দিদি ভাই তুমি গ্রামের নাম সহকারে, আমার নাম সহকারে তুমি ঘটনাটা বলতে পারো, কারণ এই ঘটনাটা আমাদের উড়িষ্যার যেই গ্রামের নাম বললাম, ঘটনাটা সবাই জানে কম বেশি। আমাদের কাজল বলছে, জানো দিদি ভাই আমার দিদা ঘটনাটা শেয়ার করে। দিদা বলছে, এই যে পাশের বাড়ি যে দাদু দিদা আছে, মামি আছে, মামা আছে, মানে ওই পাশের বাড়ি দাদু দিদার ছেলের বউকে আমাদের কাজল বোন মামা বলে ডাকে, আর দাদু দিদা বলে। আচ্ছা, আমাদের কাজলের দিদা বলে যে ওর সেই মামা মামির একটিমাত্র মেয়ে ছিল। তো মেয়েটা বড় হয়েছে, পড়াশোনা করছে, স্কুলে যায়। এবার প্রায় যখন মেয়েটির 18 বছর 19 বছর বয়স, তখন মেয়েটাকে লক্ষ্য করা যায় মেয়েটার শরীরে একটা পরিবর্তন। এবার পরিবর্তনটা হচ্ছে এই রকম, একটা মেয়ে যখন মেন্স হয়, তারপরে সেই মেয়েটার অনেক কিন্তু প্রোটেকশনের দরকার হয়, যাতে সে কোনো ভুল কাজ না করে বসে। এবার যেহেতু একটা গ্রামের মধ্যে ঘটনাটা, গ্রামের মানুষ আজ থেকে 52 বছর আগে এতটা কিন্তু সচেতন ছিল না। এখনকার মানুষ যেরকম দেখবে, ছোট ছোট বাচ্চারা খুবই সচেতন, এমনকি স্কুলে পর্যন্ত টিচার্সরা সেই বাচ্চাগুলোকে শিক্ষা দেয়। আজ থেকে 52 বছর আগে এত কিন্তু শিক্ষা বলো, আর এত কিন্তু মানে জায়গায় জায়গায় যে জিনিসটা এখন অনেক বেড়েছে, তাই জন্য মানুষ সতর্ক হয়েছে, তখন এই সব জিনিসগুলো ছিল না। এইবার ঘটনাটা ঘটে আমাদের যে মেয়েটির কথা বলা হচ্ছে, ওই কাজলের যে দাদু দিদা, গ্রামের দাদু দিদা, তো সেই দাদু দিদার যে নাতনি ছিল, সেই নাতনি হঠাৎ করে দেখছে ওর শরীরে কিছু পরিবর্তন এসছে। কি পরিবর্তন না, মেয়েটির তখন 17-18 বছর বয়স। দেখছে মেয়েটির পেট সমানে আস্তে আস্তে বাড়ছে। এবার রীতিমতো মেয়েটির মা বাবা জিজ্ঞাসা করে যে, কিরে এরকমভাবে শরীরের গঠন হচ্ছে, এরকমভাবে পেটটা বাড়ছে, কি ব্যাপার,
কি ব্যাপার, তুই কারোর সাথে কি প্রেম করছিস? তো মেয়েটি কোনো মতে বলতে চায় না মেয়েটি। তো মেয়েটাকে অনেক করে মা বাবা দাদু দিদা সবাই জিজ্ঞাসা করে, মারধর করে। মেয়েটা কোনো মতে কার সাথে প্রেম, কার সাথে ওরকম একটা বাজে জিনিস ঘটে গেছে, কি ব্যাপার, মেয়েটি কিন্তু কাউকে মুখ ফুটে বলেনি যে আমার সাথে কার কি আছে। এবার বাড়ির লোক রীতিমতো মাথা খারাপ যে এত বড় যুবতী একটা মেয়ে কার সাথে কি করেছে, নিশ্চয়ই ও পড়াশোনা করতে যায় স্কুলে, নিশ্চয়ই কোনো জায়গায় পড়তে গিয়ে এরকম হয়েছে। কে ছেলেটা? বাড়ির লোক, গ্রামের লোক আস্তে আস্তে সবাই তদন্ত করছে, কিন্তু কেউ ছেলেটাকে খুঁজে বের করতে পারছে না যে মেয়েটি যে গর্ভবতী হয়েছে আসল কারণ, সেই গর্ভবতী করার সেই ছেলেটিকে কেউ বুঝতে পারছে না। এইবার মেয়েটিকে রীতিমতো তার বাড়ি থেকে সবাই বলছে যে সত্যি করে বল তোর সাথে এরম কার হয়েছে। ও কিন্তু কোনো রকমভাবে নাম বলেনি, কোনো রকমভাবে নাম বলেনি। এরকম করতে করতে মেয়েটির একটা সময় পুরো 9 মাসে পড়েছে। যখন 9 মাস পড়েছে তখন মেয়েটির পেট যথেষ্ট একটা, যেরকম মায়েদের পেট হয় বাচ্চা হওয়ার সময়, ঠিক ওরকমভাবে তার শরীরের একটা আকার নিয়েছে। এইবার তার দাদু দিদা, তার মা বাবা সবাই তো মানে পাড়ায় আর মুখ দেখাতে পারছে না পাড়ায়। এবার পঞ্চায়েত বসেছে, পঞ্চায়েত বসে তার বাবাকে, মাকে, দাদুকে, দিদাকে, বাড়ির যারা যারা ছিল সবাইকে জিজ্ঞাসা করেছে। পুরো যৌথ ফ্যামিলি একসঙ্গে থাকে, সবাইকে বলেছে কি ব্যাপার, আপনাদের বাড়ির মেয়ের কার সাথে কী আছে, মেয়েকে জিজ্ঞাসা করুন। মেয়ে তো কোনো মতে বলবে না যে কার সাথে কী আছে। তখন তার মা বাবা কি করে শোনো, তখন ওই মেয়েটির মা বাবা একদিন রাতের বেলা জোর করে মেয়েটাকে গরম দুধের মধ্যে বিষ দিয়ে মেয়েটাকে খাইয়ে দেয়। হ্যাঁ, একদম তোমরা দর্শক বন্ধু যেটা শুনছো একদম উড়িষ্যার এটা বাস্তব ঘটনা, উড়িষ্যার বাস্তব ঘটনা। উড়িষ্যার ওই স্থান থেকে যদি কেউ ঘটনাটা শুনে থাকো তাহলে তোমরা জানবে, কারণ আমাদের বোন কাজল বলে দিদিভাই এটা আমাদের গ্রামে সবাই জানে, কম বেশি সবাই জানে এই ঘটনাটা। মেয়েটিকে যখন বিষ খাইয়ে দেওয়া হয় গরম দুধের সাথে রাতের বেলা, তখন কিন্তু মেয়েটার লেবার পেন উঠেছিল। ছেলের সন্তান ওই মেয়েটির কিন্তু জন্ম হয়। তার মা বাবা এতটা একটা নির্মম কি বলবো অত্যাচার কিভাবে করতে পারলো আমি জানি না। মেয়েটিকে দুধ খাইয়েছে বিষ মিশিয়ে, গরম দুধ, যাতে তার শরীরে তাড়াতাড়ি জিনিসটা ছড়িয়ে যায়, তার জন্য গরম দুধের সাথে খাইয়েছে। যে লেবার পেন উঠেছে, মারা যাবে, বাচ্চাটাও পেটে মারা যাবে, আর কোনো সমস্যা থাকবে না, কারণ গ্রামে তো মুখ দেখাতে পারছে না, লোকে যা তা কথা বলছে কার বাচ্চা কি। ওই বিষ খাওয়া অবস্থায় বাচ্চাটা প্রসব করার পর মেয়েটি কিন্তু তাও মেয়েটা কিন্তু বেঁচে ছিল। মেয়েটিকে তার মা, তার বাবা আর সেই দাদু দিদা, যেটাকে আমাদের কাজল বোন দাদু দিদা বলে, যেটা প্রতিবেশী দাদু দিদা, সেই দাদু দিদাই ওই মেয়েটাকে মুখে শ্বাসরোধ করে অজ্ঞান করে দিয়ে মাটিতে মেয়েটাকে পুঁতে দেওয়া হয়। যেখানে পুঁতে দেওয়া হয় ওই স্থানে মেয়েটার গায়ে কেরোসিন তেল দিয়ে মেয়েটাকে আগুন ধরিয়ে রাতারাতি বাড়ির মধ্যে, জঙ্গল ঘেরা বিশাল বড় বাড়ি, গ্রামে যেটা হয় বুঝতেই পারছো, ওখানে মেয়েটিকে আগুন দিয়ে একটা জায়গার মধ্যে পুরো মেয়েটাকে রেখে ওইখানে পুড়ে যাওয়ার পর চাপা দিয়ে দেওয়া হয়। মেয়েটি কিন্তু সত্যি কথা বলতে কি মারা গেছিল, মেয়েটা তো মারা যায়নি, মেয়েটাকে শ্বাসরোধ করা হয়, মেয়েটি হয়তো অজ্ঞান হয়ে গেছিল। তারপর মেয়েটিকে মাটি খুঁড়ে যেখানে কবর দেবে সেইখানে ওই স্থানে ফেলে মেয়েটার গায়ে কেরোসিন তেল দিয়ে মেয়েটাকে পুড়িয়ে দিয়ে তারপর পোড়া মৃত দেহটাকে সেটাকে মাটি চাপা দিয়ে দেওয়া। মেয়েটার মা বাবা দুজনে মিলে তারই মেয়ের সন্তান, মানে তার নাতি, তাদের নাতি, সেই নাতিকে ঘর মোছে, যে কাদা দিয়ে গোবর দিয়ে ল্যাপে না মেঝে, ওই ঘর মোছার নেতা মুখের মধ্যে গুজে শ্বাসরোধ করে ওই
মানে একদিনও বলা যায় না, 0 দিনের একটা দুধের শিশুর হত্যা করে মাটি চাপা দিয়ে দেয়। ওইসব গ্রামের দিকে না এত থানা পুলিশ এসব কিছু ছিল না, গ্রামে অনেক কিছু হতো আজ থেকে 52 বছর আগে, মানে বুঝতে পারছো তো, অনেক কিছু হতো যেগুলো লোকে অত জানতো না। তখন তো বাড়ি ঘর লোকবসতির সংখ্যা অনেক কম ছিল। আমাদের বোন বলে, দিদি ভাই এরপরে শুরু হলো ঘটনা। যাদের বাড়িতে ঘটনাটা ঘটে ঠিক তাদেরই পাশের বাড়িতে একটি মেয়ের শরীরে ঢোকে হচ্ছে ওই মেয়েটি। যেই মেয়েটি মারা যায় ওই মেয়েটির কিন্তু বড় বড় লম্বা লম্বা চুল ছিল, মেয়েটিকে দেখতে অপূর্ব ছিল, রোগা পাতলা, খুব সুন্দর, যেটা আমাদের কাজল তার দিদার মুখ থেকে শোনে। সেই মেয়েটার এরকম অবস্থা হওয়ায় তার তো মা বাবা দাদু দিদা নিজের বাচ্চা মেয়েটাকেও মারলো, সাথে তাদের নাতিকেও মারলো, মানে মেয়েটির সন্তানকে মারলো। তারপর পাশের বাড়ির যেই মেয়েটা ছিল সেই মেয়েটা একদিন ঠান্ডার সময় দুপুরবেলা ভর দুপুরে ওই গ্রামের ওখানে একটা বড় গাছ রয়েছে, ওই গাছের নিচে আচার বিক্রি হতো, আচার, কুল মাখা, চালতা মাখা, কামরাঙা মাখা, এইসব জিনিসগুলো বিক্রি হতো। সেই মেয়েটা ওই মাঠের ওই প্রান্তে হেঁটে হেঁটে যাচ্ছিল, যাদের বাড়িতে ঘটনাটা ঘটেছে ঠিক তাদের পাশের বাড়ির মেয়ে হেঁটে হেঁটে যাচ্ছিল। যেতে যেতে দেখে ওই গাছের গোড়ায়, ঠিক মাঠ শুরু হচ্ছে একদম গাছের থেকে সাইডে, ওইখানে একটি মেয়ে পেছন ফিরে দাঁড়িয়ে রয়েছে, যার সেম লম্বা লম্বা মাথায় চুল, রোগা পাতলা গায়ের রং, ফর্সা ছিপছিপে, দারুণ দেখতে। যখন মেয়েটা পেছন ফিরে দাঁড়িয়ে রয়েছে তখন ওই পাশের বাড়ির মেয়েটা যে কামরাঙা মাখা আনতে যায়, ও তখন গিয়ে বলে, বাহ দিদি তুমি কোথায় থাকো, তোমার কি বড় বড় লম্বা লম্বা চুল, তুমি এই গ্রামে থাকো? অ্যাকচুয়ালিও ওই মেয়েটার কথা জানতো না, মানে যে মারা গেছে তার কথা কিন্তু এই মেয়েটা জানতো না, যে আচার আনতে গেছে। এইবার ও তো ওখানে দাঁড়িয়েছিল, ও তো কোনো মানুষ না যে চুল ছেড়ে দাঁড়িয়ে রয়েছে, তো একটা অশরীরী। ও তখন ওই মেয়েটার শরীরে ঢোকে, আর শরীরে ঢোকে যখন মেয়েটা ওখানে দেখেছে আছাড় নেই, ও তো শরীরে পুরো ওকে ধরে নিয়েছে। ও যখন বাড়িতে আসে তখন আসার পর বাড়িতে উন্মাদের মতো পাগলামি করছে, হাসছে, জিনিস ফেলে দিচ্ছে, ভাঙচুর করছে, মানে অনেক বছর আগে কথা বলছে, অনেক বছর আগে। তখন যেই মেয়েটার মধ্যে ধরে তার মা বাবা বলছে যে কি হলো, ও এরম করে কথা বলছে কেন, ও তো এরম করে কথা বলে না, এমন এমন কথা বলছে যেটা ওর বয়সী না বা ওর জানার কথা না। তখন বলছে ওই সব কথা কি করে জানলো, এইসব কথা বলছে। এই কথা শুনে হয় না গ্রামে একটা জিনিস দেখবে, ধরো পাশাপাশি কিছু হলো, আপদ বিপদ বা কোনো কিছু, তো দেখবে গ্রামে না সবাই সবার পাশে গিয়ে দাঁড়ায়। ঠিক সেই রকমই ওই যাদের মেয়েকে পুড়িয়েছে নিজের হাতে মা বাবা, তারা আবার পাশাপাশি থাকে, তো যেই মেয়েটাকে ধরেছে ওরা আবার গেছে ওখানে যখন গেছে তখন বলছে, কী রে কী হয়েছে, তুই এরকম ভুলভাল বকছিস কেন, এ বাবা তুই কোথায় গেছিলিস ভর দুপুরবেলা? আর গ্রামের দিকে না এগুলো এখনো হয় ভর দুপুরে এখনো হয়। তো তখন ওই মেয়েটা বলছে, কি গো আমাকে চিনতে পারছো না? হ্যাঁ, আমার সাথে কাজটা তুমি ভালো করেছিলে বলো, তুমি কি ভাবলে আমাকে তোমরা মেরে ফেলবে আর আমার আত্মা মুক্তি হয়ে গেছে, আমি শান্তি হয়ে গেছি? আমার জীবিত অবস্থায় আমার বাচ্চাটাকে আমি জলছল করে আমি জন্ম দিলাম, আমার বাচ্চাটাকে আমাকে তোমরা গরম দুধের সাথে বিষ খাওয়ালে, বিষ খাওয়া অবস্থায় আমার বাচ্চাটা জীবিত, সুস্থ একদম ফুটফুটে একটা বাচ্চা আমি জন্ম দিলাম, তাও ছেলে। তোমরা আমার বাচ্চাটাকেও মেরে ফেললে, আর তোমরা আমাকে গরম দুধের সাথে বিষ খাইয়ে মেরে শ্বাসরোধ করে মাটিতে পুড়িয়ে তারপর আমার জ্বলা শরীরটাকে তোমরা মাটিতে চাপা দিয়ে দিলে। কি ভাবলে আমি ফিরে আসবো না? তোমাদের সবাইকে আমি না নিয়ে যাব না। এইবার ওই দাদু দিদা আর মামা মামির সবার হয়ে গেল প্রাণে ভয়। গ্রামের প্রতি কটা লোক জেনে গেল যে এদের কিভাবে কি করেছে। পরে হয়তো শাস্তি হয়েছিল, ওই সময়টা হয়নি, পরে হয়েছিল। এইবার যখন গ্রামের লোক সবাই জানতে পারলো তখন ওই মেয়েটার মধ্যে ঢুকে থাকতো ওই যেই মেয়েটাকে মারা হয় তার আত্মাটা।
ঢুকে থাকতো। তখন গ্রামের লোক জানতে পারলো যে অ্যাকচুয়ালিও মেয়েটা যে গর্ভবতী হয়েছিল আসল তার কারণ ছিল হচ্ছে নিজের জেঠুর ছেলে, নিজের একই বাড়িতে থাকা জেঠুর ছেলের সাথে মেয়েটির অবৈধ একটা সম্পর্ক হয়, যেখানে মেয়েটি নিজেও বুঝতে পারেনি যে মেয়েটা কখন গর্ভবতী হয়ে গেছে। ভাবো। তারপর গ্রামের লোক দেখলো ওই মেয়েটা যখন পাগলামি করছে, সবাইকে ভয় দেখাতো, মেয়েটার শরীরের মধ্যে ঢুকে থাকতো, তো মেয়েটা ঘরের জিনিস ভাঙতো, আর বিশেষ করে পাশাপাশি বাড়ি ছিল, তো ওই মেয়েটার মা বাবাকে ও গিয়ে ভয় দেখাতো, জ্বালাতো, শুধু বলতো, কিরে আমাকে তোরা মেরে পুড়িয়ে দিলি, ভাবলি আমার আত্মাটা শান্তি পেয়ে গেছে, তোদেরকে ছেড়ে দেবো, আমি তোদেরকে নিয়েই যাব। তারপর ওই দাদু দিদাকে ভয় দেখাতো। বেশ এরকম করে বেশ কয়েকদিন এরকম করে চলতে থাকলো। তারপর ওই মেয়েটির মা বাবা সোজা এক তান্ত্রিককে ডেকে নিয়ে আসলো, উড়িষ্যার তান্ত্রিক। সেই তান্ত্রিক এসে একটাই কথা বলল যে ওর শরীর থেকে ওই মেয়েটির আত্মাকে কোনো রকমে সরাতে হবে, না হলে পারে ও গ্রামে মেয়েদের ছেলেদের এমনকি মানে ক্ষতি করতে পারে সবাইকে, কারণ ও প্রচণ্ড রেগে রয়েছে, ও কোনো মতে শান্তি পাচ্ছে না, ও যাবে না। আর ও তো শান্তি পাওয়ার না, ও শান্তি পাবে কোথা দিয়ে? একটা মেয়ে যখন মা হয়েছে, সেটা অবৈধই হোক আর বৈধই হোক, সেই মাটার মধ্যে তার সন্তানের প্রতি একটা টান, একটা স্নেহ, ভালোবাসা, মমতা জন্মে যায়। সে বিষ খাওয়া অবস্থায় তার সন্তানটাকে জন্ম দেয়, সেই সন্তানটাকেও পর্যন্ত মাটি ল্যাপার সেই ন্যাকড়াটা দিয়ে মুখে ঢুকিয়ে শ্বাসরোধ করে মারা হয়। কতটা ভয়ঙ্কর জিনিস একটা মা হয়ে কখনো মেনে নিতে পারে? সে তো ফিরে আসে। যখন তান্ত্রিক আসে, তান্ত্রিক বলে যে দেখ, যা হয়ে গেছে, তোর জায়গা এটা না, তোকে এখন যেতে হবে। তখন মেয়েটা বলে অনেক কিছু করার পর, অনেক কিছু দিনের পর দিন ঝাড়াতে আসা, যেই মেয়েটার মধ্যে ধরেছিল, যে আছাড় আনতে যাচ্ছিল, ঝাড়াতে আসা, অনেক কিছুর পর বলে যে আমি চলে যাব। তখন ওই যে তান্ত্রিক, সে পরিবার গ্রামের সব লোকের সামনে বলে যে তুই চলে যাবি, যে এটা আমরা কি করে বিশ্বাস করব। তখন মেয়েটি বলে আমি যাব। আমার যখন পোয়াতি অবস্থা ছিল, তখন আমি আমার মা বাবা, আমার দাদু দিদার একটাই মাত্র আমি মেয়ে ছিলাম, মানে আমি নাতনি ছিলাম, আমার মা বাবার একটি মাত্র আমি সন্তান ছিলাম। আমার সাথে এরকম করেছে। আমি গর্ভবতী অবস্থায় আমার মা বাবাকে বলেছিলাম খাসির মাথা খাবে, খাসির মাথা। আমাকে যদি খাসির মাথা বেশ অনেকটা রান্না করে দেয়, আমি সেই মাংস খেয়ে চলে যাব। তারপর পরের দিনকে সেই তান্ত্রিক বলল যা, কালকে আসবি, আজকে আর হবে না। তো ওই মেয়েটার শরীরেই কিন্তু থাকতো, যেই মেয়েটা পাশাপাশি থাকে। তারপর পরের দিনকে খাসির মাথা রান্না করে ওই মেয়েটার সামনে দেওয়া হয়। দেখো, আত্মা তো কখনো মাংস খেতে পারে না, তার কিন্তু সে দৃষ্টি দিতে পারে। তার মৃত্যুর আগে ওইটা কিন্তু মনের একটা কামনা, বাঞ্ছনা, যাই বলো, তার একটা শেষ ইচ্ছে ছিল, যেটা কিন্তু পায়নি। ওকে বিষ খাওয়ানো হয়েছে দুধের সাথে, গরম দুধের সাথে। ওকে যখন ওই খাসির মাথা ওর সামনে রাখা হয়, তার কিছুক্ষণ পর বলে আমি যাচ্ছি। তখন তান্ত্রিক বলে তুই চলে যাচ্ছিস, বুঝবো কি করে? তখন বলল ওই যে সামনে গ্রামের মোড় মাথা, যেইখানে আছাড় আনতে গেছিল, ওইখানে একটা ছোট্ট নিম গাছ আছে। বললো আমি ওই নিম গাছের ডাল ভেঙে দিয়ে যাব। বলতে বলছে কথা শেষ হলো কি না, ওই গাছের ডাল মরমর করে ঝরমর করে ভেঙে পড়লো। মেয়েটি চলে গেল। আমাদের কাজল বলে দিদিভাই এই ঘটনাটা 100% সত্যি ঘটনা। এটা আমার দিদা দাদু আমাকে ঘটনাটা শেয়ার করেছে। আজ থেকে 52 বছর আগে উড়িষ্যায় ঘটে যাওয়া ঘটনা, আর আমাদের এই গ্রামে সবাই জানে। তো দর্শক বন্ধু, তোমরা বলো কি বলবে? আজকে আমি বোনকে জিজ্ঞাসা করিনি, পরে যদিও জিজ্ঞাসা করব যে কাকার ছেলেটির কি হলো। কাকার ছেলেটি তো আসল কালপিট, ওর কি হলো? আজাম পড়ছে, আজাম পড়ার সময় তোমরা শুনতেই পারছো। এবার আমরা দ্বিতীয় ঘটনায় যাব। দ্বিতীয় ঘটনাটা আমাদেরকে যে পাঠায় বলে দিদিভাই আমার নামটা হাইট রাখবে, আমার নাম বলবে না, আমি কলেজে পড়ি।
আমার বাবা একজন পুলিশ ইন্সপেক্টর কলকাতার। আমার বাবার এক বন্ধুর জীবনে ঘটে যাওয়া একটা ঘটনা আজকে শেয়ার করব। ঘটনাটা খুবই ভয়ঙ্কর। ঘটনাটা আমার বাবা আমাকে আমার মাকে একদিন ঘুরতে গিয়ে শেয়ার করেছিল। আমরা দার্জিলিং গেছিলাম 2022-এ। তখন আমার বাবা ওই হোটেলের রুমে বসে ঘটনাটা শেয়ার করে। আমাদের বোন বলে, দিদিভাই তুমি বিশ্বাস করবে না, এই ঘটনাটা আমার বাবার খুব কাছের এক বন্ধু যার সাথে ঘটেছিল। সেই বাবার বন্ধুটা হচ্ছে ট্রেন চালক, মানে ট্রেন ড্রাইভার। বলছে আমার বাবার সেই বন্ধুকে আমি আঙ্কেল বলি, তা আঙ্কেল বলেই আমি ঘটনাটা শেয়ার করছি। আঙ্কেল যে ট্রেন চালাতো সেটা হচ্ছে ঔরঙ্গাবাদে, ওই রুটে আঙ্কেল থাকতো ঔরঙ্গাবাদে। আর আমার বাবা যেহেতু উনি একজন পুলিশ অফিসার, আমার বাবা কর্মসূত্রে অনেক জায়গায় আমাদের নিয়ে ঘুরতো। মানে হয়তো কোনো দিন দিল্লিতে 2 বছর রয়েছে, আবার হয়তো 5 বছর অন্য জায়গায়, এরকম করে সব দিকে আমরা সারা ব্রহ্মাণ্ড ঘুরতাম বাবার চাকরি সূত্রে। বাবা কিন্তু পুলিশ ইন্সপেক্টর, এখন বাবা কলকাতায় রয়েছে। পার্মানেন্ট আমরা কলকাতাতেই এবার থাকবো, কারণ আমার বাবার মোটামুটি মানে যে জবের একটা মেয়াদ থাকে সেটা শেষ হয়ে এসছে। আমরা কলকাতাতেই এবার থাকবো, আমার বাবা পুরো পোস্টিং হয়ে গেছে কলকাতায়। আমাদের বোন বলে, দিদিভাই আমার বাবা যখন ঔরঙ্গাবাদের ওইদিকে পোস্টিংয়ে ছিল কোনো এক থানায়, তখন আমার বাবার সাথে এক ট্রেন চালক তার খুব ভালো বন্ধুত্ব সম্পর্ক হয়। সে বাবাকে ঘটনাটা বলেছিল আজ থেকে 22 বছর আগে। আর সেই ট্রেন চালক যে আঙ্কেল, ওই আঙ্কেল কিন্তু মারা গেছে। আঙ্কেল মারা গেছে 3 বছর হচ্ছে, আঙ্কেল জীবিত নেই। এবার আমার বাবা বলে ওই যে আঙ্কেল প্রত্যেক দিন রাতে ঔরঙ্গাবাদের ঠিক 2-3টে স্টেশন ছাড়িয়ে একটা স্টপেজ পড়ে, আমি এখানে নাম নেব না, আমাকে বোন বলে ঠিক ওই প্ল্যাটফর্মে যখন ট্রেনটা ঢুকতো তখন বাজতো ঘড়িতে 1:45 ওই প্ল্যাটফর্মে ট্রেনটা দাঁড়াতো। যে আঙ্কেল ট্রেন চালাতেন উনি তো মারা গেছেন। উনি বলেন আমি প্রত্যেক দিন যখন ট্রেনটা প্ল্যাটফর্মে ঢুকছে 1:45 রাতে, তখন দেখতাম ওই যে স্টেশনের মধ্যে যে লম্বা লম্বা সিমেন্টের বসার জায়গা করা থাকে, ওইখানে 2জন মেয়ে ছেলে বরখা পরে বসে থাকতো, 2জন মেয়ে ছেলে। আর এইটা একদিন না, বছরের পর বছর, মাসের পর মাস, দিনের পর দিন ওই 2টো মহিলা ওইখানে বসে থাকতো একই জায়গায়। 2জন মহিলা ঠিক রেল ট্র্যাক ওইদিকে মুখ করে, 2জন মহিলা পুরো ঢাকা, বরখা দিয়ে পুরো ঢাকা, ওরকমভাবে বরখা পরে বসে থাকতো। আর আমাদের যে আঙ্কেল, সে আঙ্কেল যখন ট্রেনটা নিয়ে প্ল্যাটফর্মে ঢুকতো তখন প্রত্যেক দিন আঙ্কেল দেখতো যে 2জন মহিলা বরখা পরে বসে রয়েছে প্রত্যেক দিন রাতে। এইবার আমাদের ওই আঙ্কেল প্রায় 1টা বছর ধরে অতটা গুরুত্ব দেয়নি, দেখতো নিজের মতো নিজে চলে যেত। এবার সে তো ট্রেন ছেড়ে কখনোই নেমে আসতে পারে না ট্রেন থেকে, যে না দেখি কে বসে রয়েছে, এটা তো হয় না। তো অত রাতে যখন ট্রেনটা ওই স্টেশনে দাঁড়াতো তখন একটা হয়তো লোক উঠছে কি নামছে কি, কোনো সময় কোনো প্যাসেঞ্জার থাকতোই না, পুরো ফাঁকা। কিন্তু ওই প্ল্যাটফর্মে ট্রেনটা দাঁড়াতো, 1 মিনিটের জন্য ট্রেনটা দাঁড়াতো। অনেক দিন দেখে একদিন ট্রেনের মধ্যে একটা ঘটনা ঘটলো। সেটা হচ্ছে ঠিক ওই ঔরঙ্গাবাদ ছাড়িয়ে এসে ওই প্ল্যাটফর্মে যখন ট্রেনটা ঢুকছে, যখন ট্রেন প্ল্যাটফর্মে ঢোকে প্রথম কিন্তু স্পিডটা খুব হাই থাকে, তারপর যখন ট্রেনটা আস্তে আস্তে দাঁড়ায় স্পিডটা কমই, তারপর তো ট্রেনটা দাঁড়ায়, যখন স্পিডটা কমাতে থাকে তখন প্রত্যেক দিনের মতো দেখে ওইখানেই 2জন বসে রয়েছে, ওই সিমেন্টের একটা বসার সিট মতো করা, ওইখানে 2জন মহিলা চুপচাপ বসে থাকে। তো সেই দিনকে আঙ্কেলের সাথে ছিল আর একজন আঙ্কেলের সাথে। তো আঙ্কেল তাকে বলে যে দেখ না ভাই, কি বলবো, এই যে
দুজন মহিলা দেখেছিস? বলছে কই, আমি তো কোনো মহিলা দেখিনি। তখন বলছে হ্যাঁ, এই মহিলা দুটোকে আমি এত বছর ধরে ট্রেন চালাচ্ছি, এইখানে কোনো প্ল্যাটফর্মে তাদেরকে আমি দেখতে পারি না, কোনো স্টেশনে বসে রয়েছে, বা এত রাতের বেলা কোনো মহিলা মানে ট্রেন থেকে নামা ওঠা সেরকমভাবে করে না, খুব প্রয়োজন না হলে। আর এরা রাতের বেলা দুজন এখানে কোন ট্রেন ধরার জন্য বসে থাকে? তখন যে ওই আঙ্কেলের সাথে বন্ধু ছিল সে তখন বলছে কই, আমি তো দেখলাম না। তখন বলছে হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তুই ভাই কালকে আসবি। অ্যাকচুয়ালি ওই আঙ্কেল যিনি ট্রেন চালান, ওই আঙ্কেলের ওইটা হচ্ছে মানে পাড়ার বন্ধু, ওকে নিয়ে এসছে যে রাতের বেলা চল ট্রেন চালাবো, হয় না, নিয়ে এসছে। তো বলছে আজ থেকে 22 বছর আগে পরের দিনকে ঠিক আবার ওই আঙ্কেল ওই বন্ধুকে নিয়ে আসে, ঠিক পরের দিনকে নিয়ে আসে। যখন ঔরঙ্গাবাদ ছেড়ে যখন ওই স্টেশনে ট্রেনটা ল্যান্ড করবে, মানে ট্রেনটা জাস্ট ঢুকবে, তখনই আমাদের ওই আঙ্কেল তার বন্ধুকে বলে যে এবার লক্ষ্য করবি, ট্রেনটা যখনই স্পিড থেকে আমি লো করব, যখনই হালকা হবে দাঁড়ানোর জন্য, ঠিক ওই সময়টাই দেখতে পারবি ওরা একদম একদম মানে প্ল্যাটফর্মের শুরুতে বসে থাকে দুজনে। তখন যথারীতি বলল ঠিক আছে দেখবো চল। আর রীতিমতো সত্যিই দেখে যে দুজন মহিলা বসে রয়েছে, আর আঙ্কেলের বন্ধুও দেখে, যে বন্ধু ভাই ভাই করে কথা বলছে সেও দেখে। তখন আঙ্কেল বলল তুই একটু দৌড়ে যা তো, আমি দাঁড়াচ্ছি, যা তুই তাড়াতাড়ি যাবি, এখানে কিন্তু মানে ট্রেনটা বেশিক্ষণ দাঁড়া, একটা তো নির্দিষ্ট টাইম থাকে কোন প্ল্যাটফর্মে কতক্ষণ দাঁড়াবে, সিগন্যাল না পেলে যেটা হয়, অনেক কিছু প্রবলেম থাকে। তো আমাদেরকে বোন বলে দিদি ভাই সেদিনকে ওই যে আমার আঙ্কেল যে ট্রেন চালাচ্ছিলেন ওনার বন্ধুকে পাঠায়, ওনার বন্ধু না ওই যখন ট্রেনটা স্লো করে আর একটু স্লো করে ওখান থেকে নেমে যায়, নেমে ওনাদের কাছে ছুটে যায়। আর তখন আঙ্কেল তো আর ওখানে ট্রেন নিয়ে দাঁড়াতে পারবে না, আঙ্কেল আস্তে 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 ট্রেনটা নিয়ে এগিয়ে গেছে যেরকম দাঁড়ায় ট্রেন। ওই যে বন্ধু বন্ধু ট্রেন দাঁড়াতে দাঁড়াতেই আবার আঙ্কেলের কাছে ছুটে চলে আসে। তো তখন বলছে কি রে তুই চলে আসলে আমি তো দাঁড়াতাম, তুই তো কথা বলতে পারতিস, কী ব্যাপার? তখন বলছে ওই যে বন্ধুটা গেছিল, বন্ধুটা তখন অন্যভাবে কথা বলছে, বলছে না না ওরা দুজন বসে রয়েছে কোনো দরকারে, আমার সাথে কথা বললো না। তখন বলছে আচ্ছা আচ্ছা তোর সাথে কথা বলিনি, কিছুই বলিনি? বলছে না। বলছে তুই মুখ দেখতে পারিস নি? বলছে না, ওরা তো ঢাকা দিয়ে বসে রয়েছে পুরো, যত সম্ভব মুসলমান তো, তো আমি তো কখনোই বলতে পারি না ওদের কাছে, এটা তো কখনো কেউ বরকা পরে থাকলে বলা যায় না যে মুখ দেখাও, এটা একটা মানে বাজে জিনিস। তো তখন আঙ্কেল বলল যে আচ্ছা ঠিক আছে ছাড়, কে না কে বসে থাকে, নিশ্চয়ই কেউ আসবে হয়তো। তো দেখছে ওই যে আঙ্কেলের যে বন্ধুটা সে কিন্তু কোনো রকমভাবে কোনো সাড়া শব্দ করছে না, চুপ করে আগে যেরকম এত কথা বলছিল গল্প করছিল চুপচাপ রয়েছে। ট্রেনটা ছাড়লো, ট্রেনের মধ্যে উঠে মানে দাঁড়িয়ে রয়েছে। এইবার সে আঙ্কেল, ট্রেন চালক আঙ্কেল, সে সব সময় বলছে, কথা বলছে যে জানিস তো আমি আজকে 1 বছর ধরে এইদিকে ট্রেনটা চালাচ্ছি, 1 বছর ধরেই আমি দেখতে পাই এরকম দুজন থাকে, কি ব্যাপার কি জানি, আমি ভাবছি একবার এই প্ল্যাটফর্মে ইনফর্ম করে দেবো কালকে সকালবেলা যে রাত্রেবেলা দুজন বরখা পরে মহিলা বসে থাকে, একটুখানি দেখতে। আমি অনেক দিন ধরে ভাবছি এটা করলে ভালো হয় না। বলছে এরকম করে বলছে তো আঙ্কেল তো ট্রেন চালাচ্ছে আর বন্ধুটা পাশে দাঁড়িয়ে রয়েছে আঙ্কেলের সামনে। তো আঙ্কেল বলছে কি না রে, অনেক দিন ধরে আমি এটা দেখছি তো, লক্ষ্য করছি, আমার বিষয়টা ঠিক ভালো লাগছে না, বুঝেছিস তো। আসলে এতগুলো প্ল্যাটফর্ম আমি দাঁড়াতে 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 আসি, কিন্তু কোনো জায়গায় আমি দেখি না। আমার 1টা বছর ধরে আমি প্রত্যেক দিন দেখি, কোনো সময় মনে থাকে কোনো সময় মনে থাকে না, কেন আমার ডিউটি, আমার দায়িত্বটা অনেক, কে কোথায় বসে রয়েছে সেটা ব্যাপার না। আজকে তুই আমার সাথে ছিলিস বলে আজকে আমি তোকে কথাগুলো বললাম। হ্যাঁ তো যাই হোক চল, দেখি কালকে সকালবেলা আমি একবার এই স্টেশনে একবার ইনফর্ম করব। এই কথা যখন বলতে বলতে যাচ্ছে তখন ওই যে বন্ধুটা বলছে আঙ্কেলের দিকে জাস্ট একবার তাকালো। আঙ্কেল কিন্তু একদম সামনের ট্র্যাকের দিকে দেখছে দাঁড়িয়ে। তো একবার যখন তাকালো আঙ্কেল, তখন মানে সোজা তাকালো, পাশে কেউ তাকালে তোমার দিকে তুমি তো বুঝতে পারবে। আঙ্কেল দেখলো ওর চোখগুলো অস্বাভাবিক লাল, আগুনের
গোলার মতো চোখগুলো জ্বলছে, মনে হচ্ছে মণিগুলো ঠিকরে বাইরের দিকে বেরিয়ে এসছে। আঙ্কেল পরিষ্কার জিনিসটা লক্ষ্য করে ট্রেনটা স্পিরিট আরও বাড়িয়ে কোনো রকমে বুঝতে না কিছু দিয়ে, কেন বুঝতে পেরেছো কথা বলছে না, হুম 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 এরকম করছে, চুপচাপ হয়ে গেছে। ও তো ওরকম ধরনের ছেলেই না, গলার ভয়েস চেঞ্জ হয়ে গেছে। যখন নেক্সট প্ল্যাটফর্মে ট্রেনটাকে দাঁড়ায়, সাথে সাথে ট্রেন দিয়ে ওই আঙ্কেল নেমে যায়, সাথে সাথে নেবে সোজা চলে যায় দৌড়িয়ে যে স্টেশনের অফিস রুমগুলো থাকে, টিকিট কাউন্টার, ওখানে লোক থাকে। রাতের বেলা টিকিট কাউন্টার বন্ধ থাকলেও না ভিতরে 2-3 জনকে পাবে, সোজা ওখানে চলে যায়। পুলিশ ওখানে তো তোমার কোয়ার্টারও আছে, ওখানে গিয়ে ডাকতে থাকে। এবার ট্রেন চালক সবাই তো চেনে, সাথে সাথে ওই টিকিট কাউন্টার থেকে 2 জন বেরিয়ে আসে। তখন আঙ্কেল সব বিষয়টা বলে, ট্রেন ওখানে দাঁড় করিয়ে। আর সবাই যখন ছুটে আসে তখন দেখে যে সেই যে আঙ্কেলের বন্ধু, সেই আঙ্কেলের বন্ধুটা কিন্তু ওখানে নেই। আঙ্কেলের বন্ধুকে সেই প্ল্যাটফর্ম চত্বরে বা ট্রেনে কোনো কামরায় কোনো জায়গায় কিন্তু খুঁজে পায়নি। আঙ্কেল ওখান থেকে ট্রেন নিয়ে যখন বেরিয়ে আঙ্কেলের জায়গায় চলে যায়, পরের দিন সকালবেলা আঙ্কেলের কাছে ফোন যায়, ঘোষণা হয় যে সেই বন্ধুটি ওইখানে, যেই প্ল্যাটফর্মে 2 জন বোরকা পরা মহিলা ছিল, ওইখানেই বন্ধুটি মারা গেছে, পড়ে আছে। কি অদ্ভুত হলো তো ঘটনাটা। হ্যাঁ, অদ্ভুত হলেও এটা হচ্ছে বাস্তব ঘটনা। অসংখ্য ধন্যবাদ তোমাদের কাছে আমি সবসময় কৃতজ্ঞ থাকবো। তোমরা এরকমভাবেই ঘটনা পাঠাতে থাকো। আজকে আসবো, সবাই খুব ভালো থেকো। দেখা হবে আগামীকাল ঠিক রাত 10:30টায়। আজকের মতো টাটা, গুড নাইট, চলো।